সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাউথ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে 11 অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে তোমার স্থানাঙ্ক জ্যামিতি। সেটা বেসিক যে ক্লাসটা আছে সেই ক্লাসের হচ্ছে তোমার আলোচনাগুলো নিয়ে। তো দেখো, প্রথমেই হচ্ছে আমাদের যে ব্যাপারটা বুঝতে হবে যে এটার নাম হচ্ছে কি স্থানাঙ্ক জ্যামিতি। তার মানে অবশ্যই কি আমাদের বিন্দুর স্থানাঙ্ক নিয়ে আগে কথা বলতে হবে। তো সেক্ষেত্রে দেখো, প্রথমেই হচ্ছে এখানে আয়তকার যে কার্তেশীয় স্থানাঙ্ক আছে সেইগুলো নিয়ে আমরা কথা বলবো, যে আমরা কীভাবে একটা চতুর্ভাগে তোমার হচ্ছে একটা বিন্দু স্থাপন করে থাকি। তো সেক্ষেত্রে আমাকে এই জিনিসটা মাথায় রাখা লাগবে যে তোমার হচ্ছে একটা সরলরেখা, দেখো এক্স অক্ষ, আর এই যে তোমার হচ্ছে উলম্ব বরাবর মানে লম্বালম্বী আমরা যে সরলরেখাটা আঁকি সেটাকে বলে হচ্ছে কি বলতো ওয়াই অক্ষ। এই দেখো, এই এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকার জন্য এই যে এই পুরো সমতল ভূমিটা আমরা যদি একটু জুম করি তাহলে দেখো, এই দেখো তোমার হচ্ছে এই পুরো সমতল ভূমিটা মোট 4টা ভাগে ভাগ হয়ে গেছে। এই দেখো, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। তো এই অনুসারে তোমার হচ্ছে নামকরণ করা হয়েছে। এটাকে বলা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটাকে দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলা হচ্ছে তৃতীয়, এবং এটাকে বলা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এরপরে দেখো তোমার হচ্ছে এই যে এইদিকে, এই যে ডান ডান দিকে, ঠিক আছে, ডান দিকে বলা হচ্ছে তোমার দেখো একটা বিন্দুর স্থানাঙ্ক যদি তোমার হচ্ছে এই দেখো তোমার হচ্ছে এক্স আর ওয়াই হয়, তার মানে এখানে কিন্তু দুইটা মানে কি বলতো ধনাত্মক মান, দুইটা মানে ধনাত্মক মান। তার মানে এইটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, আর এই যে বাম দিকে হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক। এক্স অক্ষের ধনাত্মক দিক আর হচ্ছে কি বলতো বাম দিকে হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক। আবার ঠিক একই রকম ভাবে যে দেখো, ঠিক একই রকম ভাবে এটা হচ্ছে এক্স অক্ষের, দেখো এক্স অক্ষের, সরি এটা তো এক্স অক্ষ ছিল, এটা এক্স অক্ষের ধনাত্মক দিক আর এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক। ঠিক একই রকম ভাবে এটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিক উপরে, আর ওয়াই অক্ষের ঋণাত্মক দিকগুলো কোথায় থাকবে বলতো, এই যে নিচে থাকবে, নিচে। আরেকটা কথা সেটা হচ্ছে যে একটা বিন্দুর স্থানাঙ্কে সবসময় প্রথমটা হয় হচ্ছে এক্স অক্ষের মান, আর পরেরটা হয় হচ্ছে ওয়াই অক্ষের মান। তার মানে এইটা হবে তোমার হচ্ছে এক্স অক্ষের মানে যে এক্স, আর এটা হবে তোমার হচ্ছে ওয়াই অক্ষের মান ওয়াই। এটা যদি তোমার হচ্ছে কখনো বিন্দুটা হয় ঋণাত্মক, ধরো হচ্ছে এক্স এর মান যদি তোমার ঋণাত্মক হয়, তাহলে অবশ্যই কিন্তু এটা যে বাম দিকে যাচ্ছে, এটা কিন্তু এক্স অক্ষ বরাবর তোমার হচ্ছে বাম দিকে যাবে। আর ওয়াই অক্ষের মান যদি তোমার ধনাত্মক হয়, তাহলে অবশ্যই কি বলতো উপরের দিকে যাবে। ঠিক আছে, তার মানে যে এই ঘরটাতে অবস্থান করতেছে দ্বিতীয় চতুর্ভাগে। ঠিক একই রকম ভাবে যখন তোমার হচ্ছে এক্স অক্ষের মানও ঋণাত্মক, ওয়াই অক্ষের মানও ঋণাত্মক, তখন হচ্ছে কি বলতো এক্স অক্ষের যে বাম দিকে যাবে আর ওয়াই অক্ষের নিচে, এই যে নিচের দিকে যাবে। ঠিক আছে, এ দেখো এক্স অক্ষের বাম দিকে আর ওয়াই অক্ষের কি নিচের দিকে, তাহলে সেক্ষেত্রে এই বিন্দুর স্থানাঙ্ক হবে কি বলতো এই যে তৃতীয় চতুর্ভাগে, এই নিচে। ঠিক একই রকমভাবে যখন হচ্ছে এক্স এর মান হচ্ছে ধনাত্মক, বাট ওয়াই এর মানটা দেখো তোমার হচ্ছে ওয়াই অক্ষের মানটা যদি ঋণাত্মক হয়, তাহলে সেক্ষেত্রে দেখো এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এই যে এদিকে যাবে তোমার যে জিরো, এটা মূলবিন্দু, এটা বলা হচ্ছে মূলবিন্দুর স্থানাঙ্ক কত, এখানে 0,0, এখানে এক্স অক্ষের মানও 0, ওয়াই অক্ষের মানও 0। তার মানে এইদিকে আমি হচ্ছে এক্স অক্ষ বরাবর ধরো প্লাস এক্স গেলাম, এখানে ধরো প্লাস এক্স, আর যদি হয়তো মাইনাস ওয়াই, তাহলে সেক্ষেত্রে ওয়াই অক্ষের দিকে কি বলতো নিচে নেমে আসতাম, যে এই পর্যন্ত গিয়ে ধরো হচ্ছে নিচে নেমে আসছি। ঠিক আছে, তাহলে এটা হলো তোমার হচ্ছে এক্স অক্ষের মান, এটা ওয়াই অক্ষের মান। কিন্তু যেহেতু আমি হচ্ছে ওয়াই অক্ষের দিকে নিচে আসছি, তখন অবশ্যই ওয়াই অক্ষের মানটা কি বলতো ঋণাত্মক, তাহলে এটা প্লাস এক্স আর এটা কি বলতো মাইনাস ওয়াই। ব্যাপারটা কিন্তু এইভাবে কাজ করে। আমরা হচ্ছে বিন্দুগুলা কিন্তু এই যে পুরো চতুর্ভাগে এইভাবে তোমার হচ্ছে স্থাপন করে থাকি মূলত। এরপরে যে ব্যাপারটা আমাকে বুঝতে হবে সেটা হচ্ছে, আমরা দেখি এর পরবর্তীতে আমাদের কি দেওয়া আছে। আচ্ছা, যে কথাগুলোই আমি হচ্ছে ভাই একটু আগে তোমাদের জন্য মুখে যেগুলো বলছি সেগুলো কিন্তু আমাদের কথাও এখানে বলা হয়েছে অলরেডি। এখন বলছে তোমার হচ্ছে অক্ষদ্বয় থেকে যে কোনো বিন্দুর দূরত্ব, মানে অক্ষ হতে দূরত্ব। তো একটা বিন্দুর অক্ষ হতে দূরত্ব আমি কিভাবে পাবো? ধরো একটা বিন্দু আমার আছে এক্স কমা ওয়াই, এখানে এক্স এর মানও ধনাত্মক, ওয়াই এর মানও কি বলতো ধনাত্মক। তাহলে সেক্ষেত্রে এক্স অক্ষের ধনাত্মক মানগুলো কোন দিকে বলতো, যে এইদিকে ডান দিকে, আর ঋণাত্মক মানগুলো বাম দিকে। আর ওয়াই অক্ষের ধনাত্মক মানগুলো কি উপরে, আর ঋণাত্মক মানগুলো কোথায় বলতো নিচে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা যখন তোমার হচ্ছে এই যে দেখো এক্স কমা ওয়াই বলছে, তার মানে অবশ্যই এক্স অক্ষ বরাবর এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকে কতটুকু যাবে বলতো, এই যে এক্স একক যেহেতু বলছে, তার মানে আমি ধরে নিলাম যে এক্স একক যাচ্ছে। মানে একটা বিন্দু তোমার হচ্ছে মূল বিন্দু থেকে এক্স একক যাবে। এখন সবসময় মানগুলো তো আর এক্স আর ওয়াই দিয়ে দেওয়া থাকবে না, হয়তো দেওয়া থাকতে পারে 2,3, এইভাবেও কিন্তু দেওয়া থাকতে পারে, আর এইভাবেই দেওয়া থাকে নর্মালি। তাহলে সেক্ষেত্রে যখন তোমার হচ্ছে এক্স অক্ষ বরাবর ধরে এতটুকু যাচ্ছে, তারপরে ওয়াই অক্ষ বরাবর কতটুকু যাবে বলো তো, এই যে তোমার হচ্ছে ওয়াই একক পর্যন্ত যাবে, ওয়াই একক মানে ওয়াই একক দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে,
তাহলে y একক দূরত্ব যদি অতিক্রম করে তাহলে এতটুকুর মান হচ্ছে তোমার, দেখো মূলবিন্দু থেকে তোমার হচ্ছে x একক, আর হচ্ছে তোমার এইখানে আসার পরে তোমার হচ্ছে কি বলতো y একক বরাবর যাচ্ছে উপরের দিকে, y অক্ষ বরাবর তোমার হচ্ছে উপরের দিকে যাচ্ছে। কত একক যাচ্ছে? y একক যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই বিন্দুটার আমি যদি বলি তোমার হচ্ছে x অক্ষ থেকে দূরত্ব, x অক্ষ, দেখো x অক্ষ কোথায়? এখানে x অক্ষটা এইখানে আছে, যে দেখো তোমার যে এইখানটাতে, আর এই বিন্দুটা আছে কি বলতো এই যে এখানে। তাহলে সেক্ষেত্রে এই দূরত্বটা কত হচ্ছে বলতো? এই দেখো y এর মানটা হচ্ছে এটা দূরত্ব, ঠিক আছে? আর দূরত্ব কিন্তু কখনো ঋণাত্মক হয় না। এই বিন্দুটা কিন্তু তোমার হচ্ছে x, -yও হতে কিন্তু পারতো, কিন্তু সেক্ষেত্রে আমরা অবশ্যই এখানে মডুলাস চিহ্নটা ব্যবহার করব, ঠিক আছে? যেন কোনো ঋণাত্মক মান আমরা দূরত্ব হিসেবে না গুনে ফেলি, এখানে কিন্তু অবশ্যই ধনাত্মক মানগুলাই কাজ করবে। তাহলে সেক্ষেত্রে x অক্ষ থেকে p বিন্দু দূরত্ব কি হবে? y একক, ঠিক আছে? এই যে মানে y এর মানটা, এটাকে বলা হচ্ছে, প্রথমটাকে বলা হয় তোমার হচ্ছে ভুজ, আর পরেরটাকে বলা হচ্ছে তোমার কোটি, ঠিক আছে? প্রথমটাকে বলা হবে ভুজ, পরেরটাকে বলা হবে কোটি, মানে x অক্ষের মানকে বলা হচ্ছে ভুজ আর y অক্ষের মানকে বলা হচ্ছে কোটি, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে এই যে দেখো এখানে বলা হয়েছে, দেখো x অক্ষের মান হচ্ছে ভুজ আর y অক্ষের মানটা হবে কোটি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে দেখো তোমার যখন একটা বিন্দুর স্থানাঙ্ক x অক্ষ থেকে বলবে তখন ওর কোটি হবে হচ্ছে ওর দূরত্ব, দেখো কোটিটাই কিন্তু দূরত্ব হচ্ছে। আর যখন একটা বিন্দুর স্থানাঙ্ক বলবে যে তোমার হচ্ছে এই বিন্দুটা y অক্ষ থেকে কতটুকু দূরত্ব, তো দেখো এই যে দেখো তোমার এখান থেকে এতটুকু আমি x আসছিলাম, অবশ্যই x আসছিলাম, তাহলে সেক্ষেত্রে এখান থেকে এতটুকু যদি হয় x, তার মানে অবশ্যই তোমার উপরে এতটুকু অংশ হবে তোমার x, ঠিক আছে? অবশ্যই উপরে এতটুকু অংশ তোমার হচ্ছে x দূরত্বেই আছে। তাহলে সেক্ষেত্রে যখন আমি বলবো y অক্ষ থেকে দূরত্ব, তখন ওই বিন্দুর ভুজ হবে কি বলতো? উত্তর, দূরত্বটা ভুজ, ঠিক আছে? এরকম কিন্তু আমাদের অঙ্ক আসে যে তোমার হচ্ছে x অক্ষ থেকে দূরত্ব, আবার জিজ্ঞাসা করে তোমার হচ্ছে y অক্ষ থেকে দূরত্ব কত। আশা করি আমরা হচ্ছে এটা বুঝতে পেরেছি। এখন ধরো আমরা যেটা এক্সাম্পল দিয়ে বুঝি যে ভাইয়া এটা একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝানো যায় তাহলে মনে হয় একটু ভালো হয়। ধরো একটা বিন্দু স্থানাঙ্ক আছে হচ্ছে তোমার -2, -3, তার মানে ও x অক্ষের এই যে এরকম বাম দিক বরাবর 2 একক আসবে -2 হওয়ার জন্য, আর y অক্ষের নিচের দিকে কয় একক যাবে? তোমার হচ্ছে 3 ঘর যাবে, তাহলে -2, -3, এই যে এই বিন্দুটা। তাহলে সেক্ষেত্রে এখন তুমি আমাকে বলো, যখন আমি তোমাকে জিজ্ঞাসা করবো, এটা তো x অক্ষ, এটা y অক্ষ, যখন তোমাকে জিজ্ঞাসা করা হবে যে তোমার হচ্ছে এটা হলো তোমার x অক্ষ, তো তাহলে এই বিন্দু দূরত্ব তোমার হচ্ছে x অক্ষ থেকে কত? তাহলে x অক্ষ থেকে কত হচ্ছে? দেখো যে এই 3টা, এই দেখো 3, এই দেখো এই বিন্দু এখানে x অক্ষ এখানে, তাহলে যে এই দূরত্বটা হচ্ছে কিন্তু তোমার হচ্ছে 3, তাহলে কি যেটা কোটি এর মান। আর এখানে অবশ্যই কিন্তু মডুলাস দিতে হবে, -3 কিন্তু দেওয়া যাবে না। আবার দেখো এইখান থেকে এতটুকু দূরত্ব যদি 2 হয়, তাহলে এখান থেকে এতটুকু দূরত্বও কিন্তু হচ্ছে কত? 2। পা থেকে ধরো আমি আর তুমি ধরো দুজন সামনাসামনি দাঁড়িয়ে আছি এবং দুজনের দূরত্ব তোমার হচ্ছে মেজার করতেছি, তাহলে সেই ক্ষেত্রে দেখো আমার মাথা থেকে তোমার মাথার দূরত্ব যা, পা থেকে কি দূরত্ব একই হবে, কোনো ভিন্ন কিছু কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে এখানে দেখো এই যে তোমার হচ্ছে মাথা থেকে দূরত্ব যা, পা থেকে দূরত্ব কি তাই, 2 এককই হবে। তাহলে এখন বলো যে y অক্ষ থেকে এই বিন্দুটা কতটুকু দূরত্বে আছে? এই দেখো এই এতটুকু দূরত্বে আছে, যেটা হচ্ছে কত বলো তো? 2। ওকে, তাহলে এইভাবে যদি কখনো অক্ষের দূরত্ব বের করতে বলে তাহলে কিন্তু আমরা অবশ্যই এই পদ্ধতি ব্যবহার করে কিন্তু বের করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের এখানে বলে দিছে যে তোমার x অক্ষ এবং y অক্ষের উপরে অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক। তো একটা বিন্দু যখন x অক্ষের উপরে আছে, ঠিক আছে, x অক্ষের উপরে আছে, কিন্তু ও y অক্ষ বরাবর উপরেও যায় না নিচেও যায় না, তাহলে কেন যায় নাই বলো? কারণ হচ্ছে ওর y অক্ষের মানটা 0, y অক্ষের মান অবশ্যই 0 না হলে তো হয় উপরে যেত, না হয় নিচে নামতো। তাহলে যেহেতু উপরেও যায় নাই নিচেও নামে নাই, ওই x অক্ষের উপরেই আছে, তার মানে অবশ্যই ওর x অক্ষের মান আছে ঠিকই, কিন্তু y অক্ষের আসলে কোনো মান নাই। যদি থাকতো তাহলে ও উপরে বা নিচে যাইতো অবশ্যই, ঠিক আছে? সেটা অল্প যাক বা বেশি যাক। তাহলে সেক্ষেত্রে যে কোনো বিন্দু, দেখো এটা তো মূলবিন্দুর স্থানাঙ্ক কত বলো তো? x অক্ষের মানও 0, y অক্ষের মানও 0। তাহলে তোমার হচ্ছে x অক্ষের উপরে কোনো বিন্দুর কোটি বা y এর মানটা কত হয় বলো তো? 0 হয়। ঠিক একই রকম ভাবে যখন একটা বিন্দু, এই দেখো y অক্ষের মান এই যে তোমার হচ্ছে বা কোটি এর মানটা কত হবে বলো তো? 0 হবে। তাহলে বিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে? x অক্ষের মান থাকবে ঠিকই, কিন্তু y অক্ষের মান কত হবে বলো তো? 0 হবে। x অক্ষের মান থাকবে ঠিকই, কিন্তু y অক্ষের মানটা হবে 0।
ঠিক আছে। ঠিক একই রকমভাবে যখন একটা বিন্দু তোমার হচ্ছে এই যে তোমার ওয়াই অক্ষের উপরে থাকতেছে, মানে ওয়াই অক্ষের উপরে, তাহলে সেক্ষেত্রে ওর ওয়াই অক্ষের মান থাকবে ঠিকই, দেখো ওয়াই অক্ষের মানটা আছে এই যে বি, আর তোমার হচ্ছে এক্স অক্ষের মানটা কত হচ্ছে, তাহলে শূন্য, অবশ্যই শূন্য হচ্ছে। যে ভাইয়া যখন একটা বিন্দু ওয়াই অক্ষের উপরে আছে, ডানেও যায় নাই বামেও যায় নাই, তার মানে অবশ্যই ওর এক্স অক্ষের মানটা কত বলতো, শূন্য হচ্ছে। ঠিক আছে। আরেকটা কথা, যে একটা বিন্দুর স্থানাঙ্ক যখন আমরা লিখি তখন কিন্তু অবশ্যই এক্স অক্ষের মান বা ভুজের মানটা আগে হয়, পরের মানটা কি হয় বলতো, কোটি। তাহলে সেক্ষেত্রে এই বিন্দুর স্থানাঙ্ক যখন আমি লিখবো তখন অবশ্যই তোমার হচ্ছে লিখবো কি বলতো, এই যে এটা তোমার হচ্ছে এক্স অক্ষের মান হবে শূন্য, এক্স অক্ষের মান হবে শূন্য, এটা হচ্ছে তোমার শূন্য হবে, আর ওয়াই অক্ষের মান কি হবে বলতো, তোমার হচ্ছে বি। এক্স অক্ষের মান শূন্য আর ওয়াই অক্ষের মানটা কি হচ্ছে, এই যে তোমার হচ্ছে বি, বি পরিমাণ। এখানে কিন্তু এমনও হইতে পারতো যে তোমার হচ্ছে আমি বলতে পারতাম যে 2,0, তাহলে কি হতো, এটা 2,0, ঠিক আছে। আর এটা এমনও হইতে পারতো হচ্ছে তোমার কি বলতো, বি বিন্দুটা হচ্ছে 0,3, তার মানে যে ওয়াই অক্ষ বরাবর 3 একক যাবে, বাট এক্স অক্ষের মান শূন্য হওয়ার জন্য ও ডানাও যায় না বামেও যায় না, ওয়াই অক্ষের উপরই রয়ে গেছে। ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এক্স অক্ষের উপরে যে কোনো বিন্দুর ওয়াইয়ের মান শূন্য হয় বা কোটিটা শূন্য হয়, ঠিক একই রকমভাবে ওয়াই অক্ষের উপরে যতক্ষণ পর্যন্ত একটা বিন্দু আছে তার এক্স অক্ষের মানটা কত হবে বলতো, শূন্য হবে। ঠিক আছে। এটা খুব সহজ একটা ব্যাপার, আশা করি আমরা এটাও বুঝতে পেরেছি। দেখো এখানে তোমার হচ্ছে দেওয়া আছে, ওকে, এ বিন্দু তোমার হচ্ছে ভুজ দেওয়া আছে, বি বিন্দুর ভুজ, ঠিক আছে, শূন্য, ওকে, a,0, এখানে দেখো 0,b, ওখানে তোমার হচ্ছে যেটাই থাক না কেন 0,b হবে। ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখন আমরা চলে আসলাম হচ্ছে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের গাণিতিক বিশ্লেষণ নিয়ে। তো ধরো তোমার হচ্ছে একই কার্তেশ্য তোমার হচ্ছে সমতল ভূমিরতে, যদি তোমার ধরো দুইটা বিন্দু থাকে, ধরো একটা বিন্দু হচ্ছে তোমার x1, y1, এটা হচ্ছে এ বিন্দু, আর আরেকটা বিন্দু আছে ধরো তোমার হচ্ছে x2, y2। ঠিক আছে। এখন এই যে তোমার দুইটা বিন্দু আছে, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত বলো তো, ab। ঠিক আছে, এই ab-টাই আমরা হচ্ছে বের করতে চাচ্ছি, যে এই ab দূরত্ব ইজ টু ওয়াট। ঠিক আছে, ইজ টু ওয়াট, এটা আমরা হচ্ছে কিভাবে আসলে নির্ণয় করব। তো দেখো এটা হচ্ছে গাণিতিক বিশ্লেষণটা। প্রথম কথা আমাদের জিনিসটা বোঝা লাগবে, ধরো আমি যে এই বিন্দুটা আসলাম x1, y1 এ, তার মানে আমার অবশ্যই তোমার হচ্ছে মূল বিন্দু থেকে আমি যাত্রা শুরু করছি, এখানে x অক্ষের মানও 0, y অক্ষের মানও 0, তাহলে মূল বিন্দু থেকে আমি হচ্ছে x1 পরিমাণ গেছি, তারপরে তোমার হচ্ছে এখানে এই যে কোটি থেকে, এই যে তোমার কোটিটা কত, y1 না, তাহলে y অক্ষ বরাবর কতটুকু গেছি বলতো, y1। তোমার মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর x1 আসলাম প্রথমে, তারপরে হচ্ছে এখান থেকে তোমার হচ্ছে এই যে y অক্ষ বরাবর তোমার হচ্ছে y1 পরিমাণ গেছি, তারপরে কিন্তু আমি এই যে x1, y1 এই বিন্দুটাতে এসে পৌঁছাইছি। ঠিক একই রকমভাবে যখন আমি x2 আর y2 বসাবো, তখন কিন্তু অবশ্যই আমি হচ্ছে দেখো এই যে পুরাটা তোমার হচ্ছে যে মূল বিন্দু থেকেই কিন্তু যাত্রা শুরু করছি, যাত্রা শুরু করে আমি কতটুকু পরিমাণ গেছি বলো তো, এই x2 পরিমাণ গেছি, x2। এখানে আমি আর হচ্ছে দাগ দিচ্ছি না, আমি শুধু দেখাচ্ছি যে তোমার হচ্ছে যে x2টাই, কারণ ডাবল দাগ হয়ে যাবে, বাট গেছে কিন্তু তোমার এইখান থেকেই, আমার আঙ্গুল দিয়ে দেখো, হ্যাঁ এইখান থেকেই গেছে কিন্তু আমি ধরে নিচ্ছি যে x2 পরিমাণ গেছি। তারপর ঠিক যে এখানে এসে পৌঁছাইছি, দেখো তোমার হচ্ছে এই বিন্দুটাতে এসে পৌঁছালাম, পৌঁছানোর পরে তোমার সোজা তোমার হচ্ছে উপরে উঠে গেলাম, কতটুকু পরিমাণ বলো তো, y2 পরিমাণ, পুরো y2 পরিমাণ কিন্তু উপরে উঠে গেলাম। ঠিক আছে, এই যে দেখো তোমার হচ্ছে y2, এই দেখো y2 পরিমাণ যাওয়ার পরে কিন্তু আমি যে এই বিন্দুটা পেলাম। ঠিক আছে, এই বিন্দুটার নাম হচ্ছে কি, x2, y2। ব্যাপারটা আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো যে বিন্দুর স্থানাঙ্কগুলো আমরা হচ্ছে কিভাবে গেছি সেইগুলা। এখন দেখো আমি যে কাজটা করলাম সেই কাজটা হচ্ছে কি, যে এইখানে সুন্দর মতন কি করলাম, যে তোমার হচ্ছে বিএনটা আছে না, বিএন মানে প্রথমে যে এন বিন্দুতে আসছিলাম, মানে এগুলো একটু নামকরণ করে দিলাম। নামকরণ করার পরে তোমার হচ্ছে যে বিএন তোমার হচ্ছে বাহুটা আছে, এই বিএন বাহুর উপরে আমি যে এপি লম্ব আঁকলাম, ধরো একটা ভাইয়া কি করলেন, বিএন বাহুর উপরে আপনার হচ্ছে এপি একটা লম্ব আঁকলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে লম্ব মানে কি, সমকোণ। অবশ্যই লম্বগুলো অবশ্যই কি কোণ উৎপন্ন করবে বলো তো, সমকোণ উৎপন্ন করবে। তাহলে যখন আমি আঁকবো তখন এটা কিন্তু অবশ্যই, এই যে দেখো এখানে একটা সমকোণ উৎপন্ন করছে। ঠিক আছে, সমকোণ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে, এরপর আমি হচ্ছে এক এক করে আমি ব্যাপারটা লক্ষ্য করে দেখলাম যে এই যে আমি লম্বগুলা আঁকলাম, বা লম্বগুলো না, একটা লম্বই আঁকছি এপি, তাহলে এই যে আপনি এই যে লম্বটা আঁকলেন, এই লম্বটা আঁকার জন্য না ভাই দেখেন এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে।
এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ঠিক আছে? তাহলে সমকোণী ত্রিভুজ হচ্ছে কি বলতো, যে এবিপি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ হচ্ছে কি বলতো, এবিপিএ, ঠিক আছে? এবিপিএ। তাহলে যেখানে আমাদের সমকোণ নিয়ে কথা আসতেছে আর সমকোণী ত্রিভুজ হচ্ছে, সেখানে অবশ্যই আসবে কি বলতো, পিথাগোরাস। হ্যাঁ, সারাটা জীবন বেচারা দিয়ে দিছে এই যে এই সমকোণী ত্রিভুজের পিছনে। তাহলে যেখানেই তোমার সমকোণী ত্রিভুজ সেখানে আসবে কি, পিথাগোরাস। তাহলে পিথাগোরাস হচ্ছে কি বলে গেছে, যে সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহুকে আমি বলি অতিভুজ, আমরাও বলি অতিভুজ। এই সমকোণের বিপরীত বাহু অতিভুজকে যদি আপনি বর্গ করেন, তাহলে সেই ক্ষেত্রে বাকি যেই দুইটা বাহু থাকে, যে ধরুন একটা নাম দেন ভূমি, একটা হচ্ছে আপনার লম্ব, তাহলে ভূমি হচ্ছে আপনার এপি স্কোয়ার, আর লম্ব হচ্ছে আপনার বিপি স্কোয়ার। এই দুইটা মান সবসময় কি হবে, সমান হবে। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি, অতিভুজ স্কোয়ার, ঠিক আছে? এটা পিথাগোরাস যা বলছে আমরা সেটা মেনে নিলাম। মেনে নিয়ে দেখি যে এখানে আসলে কি করা যায়। আমি তো মূলত এ বি এর মানটা বের করতে যাচ্ছি, আমার মনে এখানে চলে আসবে। কিন্তু ভাইয়া আপনি তো হচ্ছে এপি এর মানে তো ঠিকভাবে জানেন না। আসলে ব্যাপারটা মোটো অ্যাকচুয়ালি পুরোপুরি ঠিক না। আমি কিন্তু এপি এর মানটা কিন্তু চাইলে বের করে নিতে পারি এখান থেকে। কিভাবে, এটা ব্যাপার লক্ষ্য করে দেখো। এইখান থেকে এতটুকু হচ্ছে x1, তাই না? আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। ধরো এইখান থেকে এতটুকু হচ্ছে আপনার x1, আর এইখান থেকে এতটুকু গেছিলাম x2। তাহলে সেক্ষেত্রে এই যে কালো অংশটুকু যে আছে, মানে যেগুলো দাগ দেওয়া হয় নাই, সেই অংশটুকু কি অবশ্যই হবে কি, x2 থেকে x1 বিয়োগ করলে, অবশ্যই x2 থেকে x1টা বিয়োগ করলে। তাহলে x2 থেকে যদি x1 বিয়োগ করি, তাহলে আসবে কি আপনার mnটা। এখন দেখেন mn যা, এই এপি কিন্তু তাই। হ্যাঁ, mn আর হচ্ছে এপি কিন্তু ভিন্ন না, একই। তাহলে সেক্ষেত্রে এপি এর জায়গায় আমি অবশ্যই বলতে পারি যে x2 মাইনাস x1 হোল স্কোয়ার। এটা বললে কিন্তু ভুল হবে না, ভুল হবে না। ঠিক একই রকমভাবে বিপি এর জন্য বের করতে পারি। কীভাবে ভাইয়া? এই যে দেখেন হচ্ছে পুরাটা তো গেছিল y2, পুরোটা হচ্ছে y2, আর এখান থেকে হচ্ছে এই এতটুকু গেছিল কত, y1। এখান থেকে এতটুকু ছিল y1, তাহলে এখান থেকে এতটুকু যদি হয় y1, তাহলে এইটাও কি হবে, অবশ্যই y1, অবশ্যই y1 হতে বাধ্য, ঠিক আছে? তাহলে আমি পুরাটা y2 থেকে যদি এই y1 টুকু বাদ দিয়ে দেই, অবশ্যই আমি পাবো কি, y2 মাইনাস y1। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু বিপি এর জায়গায় আমি লিখতে পারি কি, কতটুকু জায়গা আছে, y2 মাইনাস y1 স্কোয়ার লেখা যাবে কিন্তু। হ্যাঁ, লেখা যাবে। এখন কথা হচ্ছে ভাইয়া, এটা তো আপনি হচ্ছে লিখলেন, খুব ভালো কথা। এখন তো আপনি তো এ বি এর মানটা জানতে চাচ্ছেন, আপনি তো এ বি স্কোয়ারের মানটা জানতে চাচ্ছেন না। তাহলে কি করবেন বলেন তো, স্কোয়ারটা এই পাশে ওই পাশে পাঠিয়ে দেন, এই পাশে না রেখে ওই পাশে পাঠিয়ে দেন। তাহলে ওই পাশে যদি আপনি পাঠিয়ে দেন, তাহলে কি ব্যাপারটা কি হয়ে যাচ্ছে, রুট হয়ে যাচ্ছে। তাহলে এ বি ইজ ইকুয়ালস টু আপনি বলতে পারেন জি স্কোয়ার যখন সাইড চেঞ্জ করে তখন কি রুট হয়ে যায় x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। শেষ। কখনো তার মানে এখান থেকে আমি যেই ব্যাপারটা এসে শিখতে পারলাম, সেই ব্যাপারটা হচ্ছে আগে আমরা হচ্ছে দেখি, মাত্র তো আমরা হচ্ছে গাণিতিক এই যে বিশ্লেষণ, এই যে এবার দেখবো আমরা হচ্ছে লেখনির মাধ্যমে, দেখো লেখনি। তাহলে এখানে আমি যে ব্যাপারটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, দুইটা বিন্দুর কখনো যদি মধ্যবর্তী দূরত্ব আমাকে বের করতে হয়, তাহলে লাগবে হচ্ছে কি, এই ওই দুইটা বিন্দুরই ভুজের পার্থক্য। এই যে দেখো ভুজের পার্থক্য, মানে ভুজদ্বয়ের অন্তর x2 মাইনাস x1 হোল স্কোয়ার, মানে ভুজদ্বয়ের অন্তর প্লাস কোটিদ্বয়ের অন্তর। কোটিদ্বয়ের অন্তর কি, y2 মাইনাস y1। তাহলে ভুজদ্বয়ের অন্তরকে বর্গ করে প্লাস কোটিদ্বয়ের অন্তরকে বর্গ করে যদি পুরোটার উপরে রুট করে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার কাঙ্ক্ষিত দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব চলে আসবে। এটা গাণিতিক বিশ্লেষণটা কিন্তু আমি চেষ্টা করেছি যে তোমরা যেন সুন্দরভাবে বুঝতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে? এই সূত্রটা কিন্তু আমাদের লাগবে, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র আমাদের লাগবে। আচ্ছা, এখন বলছে দুইটা বিন্দুর সংযোজক সরলরেখার মধ্যবিন্দু যদি কখনো বের করতে হয়, তার মানে ধরো যে এইটা এবং এইটা, ঠিক আছে? এই যে সংযোজক যে আমাদের হচ্ছে রেখাংশটা আছে, দেখতে পাচ্ছ যে তোমার হচ্ছে পি কিউ, এই পি কিউ এ ধরো মধ্যবিন্দু আমি জানতে যাচ্ছি, বা এই যে এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু আমি জানতে যাচ্ছি। তাহলে মধ্যবিন্দু বের করার সূত্রটা খুবই সিম্পল এবং ক্লিয়ার। সেটা হচ্ছে কি, এই যে তোমার হচ্ছে ভুজগুলাকে যোগ করব
এই যে এক্স ইকুয়ালস টু কি হবে, ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2 কমা কোটিদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2, শেষ। একদম সিম্পল। ভুজদ্বয়ের যোগফলকে 2 দিয়ে ভাগ, কোটিদ্বয়ের যোগফলকে 2 দিয়ে ভাগ দিলে আমরা হচ্ছে কি বলতো মধ্যবিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবো। আচ্ছা, এটা শুধু এক্স দিলে তো কেমন হইল না, তো শুধু এক্স দিলে তো হবে না, এক্স কমা ওয়াই দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে এক্স কমা ওয়াই, তার মানে এক্স অক্ষের মানটা আসবে এই দুইটার ভুজগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ, আর ওয়াই অক্ষের মানটা আসবে তোমার এই দুইটার কোটি দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এটা হলো আসলো আমার হচ্ছে এই যে এখানে, এই যে দেখো ভুজদ্বয়ের যোগফল 2 দিয়ে ভাগ, তারপরে কোটিদ্বয়ের যোগফল 2 দিয়ে ভাগ, ঠিক আছে। আচ্ছা, এখন বলছে তোমার হচ্ছে একটি সরলরেখা কোনো বিন্দুতে তোমার হচ্ছে ধরো m/n অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। অন্তর্বিভক্ত মানে কি, মাঝখানে কোনো একটা বিন্দুতে এসে তোমার হচ্ছে ধরো বিভক্ত হয়ে গেছে। কিভাবে বিভক্ত হয়েছে, তোমার m/n অনুপাতে, মানে আমাদের কিন্তু একদম অর্ধেক হয় নাই, ঠিক আছে, কোনো একটা রেশিওতে বা কোনো একটা অনুপাতে বিভক্ত হয়েছে। ধরো হতে পারে 3:2 বা হতে পারে 2:3, যে কোনো একটা অনুপাতে বিভক্ত হয়েছে, একবারে সমান সমানভাবে ভাগ হয় না। তাহলে সেক্ষেত্রে এরকম যদি কখনো আমাদের তোমার অন্তর্বিভক্তকারী বিন্দু বের করতে হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা সূত্রটা হবে হচ্ছে, দেখো প্রথমে আমরা হচ্ছে যে ব্যাপারটা করব যে তোমার নিচে যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলোকে যোগ করব, অনুপাতগুলোকে যোগ করব, ঠিক আছে। তারপর উপরে অনুপাতগুলো লিখব, এই যে অনুপাত এম দিয়ে একটু জায়গা রাখবো, ঠিক আছে, এই যে প্লাস দিয়ে একটু জায়গা রাখবো হলো তোমার এন। ভাই যেভাবে শেখাচ্ছি এইভাবে কিন্তু মনে রেখো, ঠিক আছে। এরপরে দেখো যেখানে তোমার এই পাশে তো তোমার এম আছে আর এই পাশে আছে হচ্ছে তোমার ধরো এন, ঠিক আছে। তাহলে যে পাশে এম আছে তার বিপরীত পাশে অবশ্যই কি x2y2। এখন তো x2y2 দেওয়া আছে, কিন্তু সবসময় তো x2y2 দেওয়া থাকবে না। তাহলে তুমি প্রথম যেই অনুপাতটা ধরে নিচ্ছ তার বিপরীত পাশের বিন্দু হবে অবশ্যই x2y2, বুঝো কিন্তু বিপরীত পাশের বিন্দু হচ্ছে। তাহলে সেক্ষেত্রে m যখন আমি নিব তখন এর বিপরীত পাশের ভুজ হচ্ছে কত বলতো, x2, ওকে। আর যখন আমি n নিচ্ছি, n এর বিপরীত পাশের বিন্দু কি হচ্ছে বলতো, এই যে x1, y1 দিকে যাচ্ছে কেন, x1, ঠিক আছে, x1 এটা না, তোমার হচ্ছে হবে x1, ঠিক আছে, x1, তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু x1 গুণ হবে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা দাঁড়াবে m × x2 প্লাস n × x1, আর নিচে কি বলতো অনুপাতগুলো যোগফল। তাহলে যেহেতু আমি ভুজ নিয়ে কাজ করছি তাহলে অবশ্যই আমি হচ্ছে এই যে এই বিন্দুর ভুজটা পাবো, এরকম করলে হচ্ছে ভুজটা পেয়ে যাব, ঠিক আছে। এরপর যদি কোটিটা বের করতে হয়, কোটিটা, তাহলে কোটিটা ধরো আমি হচ্ছে আলাদাভাবে যখন লিখবো, নিচে লিখবো হচ্ছে m আর হচ্ছে n, উপরে m লিখবো, তারপরে প্লাস দিয়ে এটা ফাঁকা রেখে n। তো যেখানে আমি হচ্ছে m ধরতেছি অবশ্যই তার বিপরীত পাশে আছে কি বলতো y2, বিপরীত পাশের হচ্ছে কোটিটা নিব, বিপরীত পাশে কিন্তু দেখতে পাচ্ছ বিপরীত পাশে, হ্যাঁ, m এই পাশে, এর কাছে আছে কি x1 y1, তাহলে ও না, ওর বিপরীত পাশের গুলা। তাহলে এখানে কি হবে বলতো y2। তারপর যখন আমি n নিচ্ছি, n এর বিপরীত পাশে কি আছে বলতো y1, তাহলে সেক্ষেত্রে এখানে কি হবে y1। এইভাবে কিন্তু পাশেরটা নিলে কিন্তু হবে না, অনুপাত যেখানে তার বিপরীত পাশেরটা কিন্তু তোমাকে এখানে বসাইতে হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটা তুমি মনে রাখতে পারবে। আর বহির্বিভক্তর ক্ষেত্রে, বহির্বিভক্ত মানে হচ্ছে বাড়তি একটা অংশ দেশে ধরো তোমার হচ্ছে ছেদ করছে, বহির্বিভক্তর ক্ষেত্রে সেম সূত্র, শুধু বিয়োগ হবে, সেম সূত্র শুধু জাস্ট বিয়োগ হবে। আর এখানে বড়টা তোমার এম ধরো, তাহলে কাজ হয়ে যাবে, নারী আবার মাইনাস টেনাস চলে আসবে, ঠিক আছে। এই যে দেখো সেম সূত্র, জাস্ট বিয়োগ হয়েছে, ঠিক আছে, বিয়োগ হয়েছে। আর ভাইয়ের কথা মনে রাখো যে সবসময় বড়টা ধরো, বড়টাকে তোমার হচ্ছে এম ধরো, হ্যাঁ, মানে বড় বিন্দু, মানে ধরো তোমার হচ্ছে 6:3, তাহলে 6টাকে এম ধরবে, ঠিক আছে। বড় অনুপাতকে এম ধরবে, বড় অনুপাতকে, ঠিক আছে, কি ধরবে বলো তো, এম ধরবে, এম অনুপাতে যে বড় মানটা আছে, ঠিক আছে, সেই মানটাকে আমরা হচ্ছে এম ধরবো। তার মানে যখন আমরা হচ্ছে একটা অনুপাত লিখি তখন হচ্ছে এটাকে বলে হচ্ছে তোমার পূর্বপদ আর এটাকে বলে হচ্ছে উত্তরপদ, ঠিক আছে। এটা হলো পূর্বপদ আর এটাকে বলে হচ্ছে উত্তরপদ। তো এটার মধ্যে যেটা সব থেকে বড় হবে সেই বড় মানটাকে আমি সবসময় এম ধরে নিব, আর ছোট মানটাকে ধরে নিচ্ছি হচ্ছে তোমার এন, ওকে, যেভাবে দেওয়া থাক না কেন, বড়টাকে ধরবো হচ্ছে এম, ছোটটাকে ধরবো হচ্ছে এন, এটা কিন্তু যেন আমরা মনে রাখি, ওকে।
আচ্ছা, আশা করি আমরা হচ্ছে এটা বুঝতে পেরেছি। এখন আমরা দেখব হচ্ছে বিভিন্ন প্রকার বহুভুজ প্রমাণের শর্ত। ঠিক আছে? মানে বহুভুজটা আমরা হচ্ছে কিভাবে প্রমাণ করব। তো সেক্ষেত্রে দেখো, যখন আমাদের আয়ত মানে একটা আয়তক্ষেত্র বলবে, সেই আয়তক্ষেত্র যদি আমাদের প্রমাণ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা দেখতে হবে সেটা হচ্ছে আয়তক্ষেত্রের কি হয় বলতো, বিপরীত বাহুগুলো সমান হয়। বিপরীত বাহু মানে এডি এবং বিসি সমান হবে, তারপর কি এবি এবং সিডি সমান হবে। ঠিক আছে? এরকম বিপরীত বাহুগুলো সমান হবে। আবার কি বলতো, কর্ণগুলো, এদের কর্ণ, এই যে দেখো কর্ণ বিডি এবং কর্ণ এসি, যে বিডি এবং এসিও কিন্তু সমান হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে তোমার হচ্ছে কর্ণগুলাও সমান হয়, সামান্তরিকের ক্ষেত্রে এই কর্ণগুলো আর সমান আসে না, এই দ্যাটস ইট। এখানেও বিপরীত বাহুগুলো সমান, ঠিক আছে, কিন্তু তোমার হচ্ছে কর্ণগুলো আবার কি হয় বলতো, অসমান হয়, কর্ণগুলা সমান হয় না। ঠিক একই রকমভাবে বর্গের ক্ষেত্রেও তাই, বর্গ আর রম্বস একদম চাচাতো ভাই। ঠিক আছে? বর্গের আবার প্রত্যেকটা বাহু সমান হয়, রম্বসেরও প্রত্যেকটা বাহু সমান হয়, কিন্তু বর্গের কি বলতো, এই যে কর্ণগুলা সমান হচ্ছে, কিন্তু রম্বসের আবার কর্ণগুলা সমান হবে না। ঠিক আছে? এটা তোমার কিন্তু সমান হবে না। তো দেখো বন্ধুরা, সমবাহু ত্রিভুজের প্রমাণের শর্ত, যেই ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, সম মানে কি সমান, তাহলে যেই ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান তাকে বলা হবে কি বলতো, সমবাহু ত্রিভুজ। আর দ্বি মানে কি দুই। ঠিক আছে? যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু সমান কিন্তু অপর বাহুটা সমান না, সেটাকেই কি বলবো বলতো, সমদ্বিবাহু। দ্বি মানে দুইটা, সমান দুইটা বাহু। ঠিক আছে? তাহলে এটা হলো সমদ্বিবাহু। ঠিক আছে? আরেকটা হচ্ছে কি বলতো, তোমার হচ্ছে হ্যাঁ বিষমবাহু ত্রিভুজ। বিষম মানে হচ্ছে কি কোনোটাই সমান না, বিষম একটাও সমান না। ঠিক আছে? যে ত্রিভুজের একটা বাহুও সমান না, এটাকে বলা হবে বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে? বিষমবাহু ত্রিভুজ। এরপরে আসবে সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আবার কি করা যায়, সমকোণী ত্রিভুজের যেই চতুর্ভুজের যে চতুর্ভুজ বলতেছি, যেই ত্রিভুজের একটা কোণ সমকোণ, তাহলে তো হয়ে যায় যে ত্রিভুজের একটা কোণ সমকোণ। কিন্তু আমাদের এই যে স্থানাঙ্কের মধ্যে তো কোণ টোন আমি প্রমাণ করতে পারতেছি না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি আমাদের বাহু দিয়ে কিন্তু প্রমাণ করতে হবে। তাহলে জানি বাহু দিয়ে তোমার হচ্ছে বাহু ভেদে অবশ্যই যে পিথাগোরাসের যে সূত্রটা আছে, সেই সূত্রটা আমরা প্রয়োগ করব। যদি পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করা যায় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ হবে। আর যদি পিথাগোরাসের সূত্র প্রমাণ করা না যায়, তাহলে সেক্ষেত্রে সমবাহু ত্রিভুজ এটা প্রমাণ করা যাবে না। আর এটার ক্ষেত্রে এই কথাটা সবসময় মাথায় রাখা লাগবে যে তোমার হচ্ছে এই অতিভুজটা ভাই কোনটা হবে, বা লম্বর ভূমিতে আগে পরে দিলে আমার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু অতিভুজ যদি আমি একা না রাখি তাহলে তো আমার সমস্যা। তাহলে অতিভুজটা কীভাবে পাবো? তো দেখো ভাইয়া, এটা ব্যাপার দেখো, ধরো তুমি যদি এইভাবে চিন্তা করো, এটা যদি একটা কোণ চিন্তা করো, ঠিক আছে, তাহলে কোণ যত বড় এর বিপরীত বাহুও কিন্তু তত বড় হয়। কোণ যত ছোট হয় বিপরীত বাহু তত ছোট, আরো কোণ ছোট বিপরীত বাহু আরো ছোট, কোণ যত ছোট বিপরীত বাহু তত ছোট, আবার কোণ যত বড় বিপরীত বাহু তত বড়। তাহলে সেক্ষেত্রে এইখানে তোমার হচ্ছে সমকোণটা একটা ত্রিভুজের যদি তোমার হচ্ছে যে কোনো একটা কোণ সমকোণ হয়, তাহলে সেক্ষেত্রে দেখো এটাই কিন্তু এই যে সমকোণটাই কিন্তু সব থেকে বড় তোমার হচ্ছে কোণ, হচ্ছে সব থেকে বড় কোণ সমকোণ। কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তো একটাই যদি হয় 90, তাহলে বাকি দুইটা মিলে হবে 90। ঠিক আছে? বাকি দুইটা মিলে হচ্ছে 90। তাহলে সব থেকে বড় কোণ কিন্তু এই যে এটাই হচ্ছে। ঠিক আছে? তাহলে এই যে সব থেকে বড় কোণের বিপরীত বাহুও কি হবে, সব থেকে বড়। তাহলে তোমার হচ্ছে যতগুলা বাহু আসবে তার মধ্যে সব থেকে বড় বাহুটাকেই তুমি ধরবা কি বলতো, অতিভুজ। সব থেকে বড় বাহুটাকে বলবে অতিভুজ, বাকি দুইটা বাহুকে যার লম্ব ধরো ভূমি ধরো যার যেটা ইচ্ছে সেটা তৈরি। সব থেকে বড় বাহুটাকে তুমি ধরবে অতিভুজ। ঠিক আছে? ঠিক একই রকম যখন তোমার হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ তুমি প্রমাণ করবে, সব থেকে ছোট বাহুটাকে ধরবে হচ্ছে তোমার সূক্ষ্মকোণ। সব থেকে ছোট বাহুটাকে ধরবে তুমি সূক্ষ্মকোণ, আর বাকি যে দুইটা বাহু আছে সেই দুইটা বাহুকে তুমি হচ্ছে নরমালি তুমি ধরে নেবে। ঠিক আছে? সব থেকে তোমার হচ্ছে ছোট কোণটাকে, যেমন দেখো এখানে সব থেকে ছোট কোণ যদি সূক্ষ্মকোণ মানে কি ছোট কোণ, 90 ডিগ্রি থেকে ছোট কোণ, তাহলে সেক্ষেত্রে সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা নিব আমি, মানে সব থেকে ছোট বাহুটা নিব হচ্ছে এসি। ওকে, এটাকে বর্গ করব। এখন তো সমান হবে না ভাই, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সেটা সমান হয়, কিন্তু এটা তো সমকোণী ত্রিভুজই না, তাহলে সেক্ষেত্রে সমান কিভাবে হলো, সমান হবে না। এখন সূক্ষ্মকোণ যেহেতু, তার মানে হবে কি বলতো, ছোট। সূক্ষ্মকোণ যেহেতু এটা হয়ে যাবে কি বলতো, ছোট হয়ে যাবে। বাকি দুইটাকে যদি তুমি বর্গ করে যোগ করো তাহলে দেখবা যে তোমার হচ্ছে সবসময় কি যে বাকি দুইটার বর্গের সমষ্টি বড় আসতেছে। যদি বড় আসে তাহলে এটা হবে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ।
আর যদি তোমার হচ্ছে এই দেখো তোমার হচ্ছে যোগফলটা যদি ছোট আসে, দেখো যোগফলটা ছোট আসে, যদি দেখো এখানে যোগফলটা ছোট, যোগফলটা যদি ছোট আসে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি হবে বলো তো, তোমার হচ্ছে এই যে এটা হবে একটা স্থূলকোণী ত্রিভুজ হয়ে যাবে, একটা স্থূলকোণী ত্রিভুজ, ঠিক আছে। আর সব থেকে যেহেতু স্থূলকোণ, তার মানে কি এটা এক বয়ে তোমার হচ্ছে আঙ্গুল এখানে যেতেছে, ঠিক আছে, এত বড়, তাহলে বিপরীত বাহু কি আরো বড় হবে, ঠিক আছে। তাহলে সব থেকে বড় বাহুটাকে ধরবো হচ্ছে কি বলতো, স্থূলকোণের বিপরীত বাহু মানে এসি। সব থেকে বড় বাহুটাকে আমি ধরবো এসি, সেটাকে বর্গ করব এবং বর্গ করে দেখব যে বাকি দুইটা সমষ্টি থেকে বড় আসতেছে কিনা, সমষ্টি থেকে বড় আসতেছে কিনা। সমষ্টি থেকে যদি বড় আসে তাহলে কি হবে বলতো, এটা একটা স্থূলকোণ। আর যদি সমষ্টিটা ছোট আসে, এখানে যেরকম সমষ্টিটা বড় আসতেছিল আর এখানে যদি সমষ্টি ছোট আসে, তাহলে সেক্ষেত্রে এটা হবে কি বলতো, একটা স্থূলকোণ, একদম সরাসরি প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে। এটাই কিন্তু হচ্ছে কথা। এরপর আমরা হচ্ছে দেখি এর পরবর্তীতে কি বলা হয়েছে আমাদের। ঠিক আছে, এখানেও তোমার হচ্ছে সেম জিনিস বলছে, ত্রিভুজ হওয়ার শর্ত। ত্রিভুজ হওয়ার শর্ত মানে তিনটা বাহু মিলে একটা ত্রিভুজ গঠন করবে, এটা হওয়ার একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে তোমার ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। তার মানে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার বিপরীত বা অপর বাহু অপেক্ষা কি হবে বলতো, বৃহত্তর হবে। তাহলে ত্রিভুজ ধরো হচ্ছে এই আমার ত্রিভুজ এ বি সি, ঠিক আছে। তাহলে ত্রিভুজের যে কোনো বাহু আমি ধরলাম এ বি আর বি সি, তাহলে এ বি আর বিসি যদি আমি যোগ করি, যে এ বি আর বিসি যদি আমি যোগ করি, তাহলে অবশ্যই তার বিপরীত বাহু অপেক্ষা কি হতে হবে, বিপরীত বাহু কি বা অপর বাহুটা কি বলতো, এই যে এসি, এটা থেকে অবশ্যই কি হতে হবে, বড় হতে হবে, ঠিক আছে। অবশ্যই কি হতে হবে, বড় হতে হবে। এখন এটা কি শুধু একবার, বিপরীত বাহু তো আমি এইটাও ধরতে পারি যে এসি আর বিসি, তাহলে তো অপর বাহু হচ্ছে এবি। তার মানে যে কোনো বাহু যেহেতু বলে দিচ্ছে, তার মানে তোমাকে অবশ্যই এই যে তিনটাই চেক করে দেখতে হবে, তিনটাই চেক করে তোমাকে দেখা লাগবে যে হচ্ছে কিনা। যদি একটা কন্ডিশনও যদি দেখি যে তুমি ফিল আপ হচ্ছে না, ধরো একটা হলো তোমার 5 5 আর 10 বলা আছে, যে 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার, এরকম যদি আমি হচ্ছে বাহু নেই, তাহলে সেক্ষেত্রে এই বাহু দিয়ে কি আমি ত্রিভুজ গঠন করতে পারবো। তাহলে আমি একটু দেখি যে ভাইয়া, যে 10 যে কোনো দুইটা বাহু আমি ধরে নিচ্ছি হচ্ছে 5 আর 10, তাহলে 5 আর 10 যোগ করে হয় হচ্ছে 15, যেটা হচ্ছে, আর বিপরীত বাহু তাহলে কত হচ্ছে 5, বা অপর বাহুটা কত হচ্ছে 5, তাহলে 5 থেকে বড় হচ্ছে। ঠিক একই রকম ভাবে আপনি যদি আবার এই যে এই 5 আর এই 10 ধরেন, তাও হচ্ছে আপনার 15, যেটা হচ্ছে কি আপনার এই যে মাঝখানের এই বাহু 5, এটা থেকে বড়। কিন্তু যখন আপনি এই 5 আর 5 নিচ্ছেন, যখন আপনি এই 5 আর 5 নিচ্ছেন, তখন হচ্ছে আপনার 10, ঠিক আছে, যেইটা আপনার এই যে আটটা যে বাহু থাকে, এই যে এই বাহুটা থাকে যে অপর বাহু, এই অপর বাহু 10 থেকে কিন্তু কোনোভাবেই বড় হচ্ছে না, ঠিক আছে, সমান হচ্ছে কিন্তু বড় হচ্ছে না, ঠিক আছে। এটা হচ্ছে এই দাগটা আসলে এইভাবে না দিয়ে এখানে এখানে দিই, কই গেল, এই যে, ঠিক আছে, নিচে দেই যে ভাই এটা হচ্ছে আপনার 10, ঠিক আছে, 10 থেকে যে অপর বাহু থেকে কিন্তু বড় হচ্ছে না, সমান হচ্ছে। কিন্তু আমাকে এখানে বলেই দিছে বড় হতে হবে। বড় হওয়া মানে কিন্তু সমান হওয়া না, বড়ই হওয়া, সেটা 0.1 হলেও বড় হতে হবে, ঠিক আছে। তাহলে অবশ্যই তোমার হচ্ছে এই ধরনের তিনটা বাহু দ্বারা আমি কিন্তু একটা ত্রিভুজ পাবো না, ঠিক আছে, ত্রিভুজ পাবো না। দেখবো যে বাড়তি থেকে গেছে বা কিছু একটা হয়েছে বা মিলতেছে না, ঠিক আছে, ত্রিভুজ কিন্তু তুমি পাবে না। বাসায় ট্রাই করে দেখতে পারো, এটা কিন্তু কখনোই এটা ত্রিভুজ হবে না, ঠিক আছে। আবার হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল অপর বাহু অপেক্ষা কি হবে বলতো, ক্ষুদ্রতর হবে। দুটো আবার বিয়োগ করলে আবার দেখতে হবে যে তোমার হচ্ছে অপর বাহু থেকে ক্ষুদ্রতর হচ্ছে কিনা, ঠিক আছে। তাহলে ক্ষুদ্রতর হলে তোমার হচ্ছে ত্রিভুজটা আঁকা যাবে, যদি না হয় তাহলে ত্রিভুজ আঁকা যাবে না। ওকে, কিন্তু আমরা নর্মালি হচ্ছে যদি একটা মনে রাখতে চাই তাহলে এটাই মনে রাখবো, যে যে কোনো দুই বাহুর সমষ্টি অপর বাহু অপেক্ষা বা বিপরীত যে বাহুটা থাকবে সেই বাহু অপেক্ষা বৃহত্তর হবে, ঠিক আছে।